চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হ্যালো হাইড্রোকার্বন এবং হ্যালো অ্যারিনস এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। গ্যামাক্সিন নাম শুনেছ? ডিডিটি, এই গ্যামাক্সিন, ডিডিটি, ক্লোরামফেনিকল এই সমস্ত পদার্থর রাসায়নিক পরিচয় কী বলো তো? সিএফসি, ফ্রেয়ন যাদের বলা হয়, এরা আসলে হ্যালোজেন ঘটিত জৈব যৌগ। আর এই হ্যালোজেন ঘটিত জৈব যৌগগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনস। আমরা এই ইউনিটটাতে এই দুই ধরনের যৌগ নিয়ে আলোচনা করব ধাপে ধাপে কয়েকটি ক্লাসে। আজকে আমরা হ্যালো অ্যালকেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যালো অ্যালকেনের পরিচিতি, প্রস্তুতি এবং সেই সঙ্গে এদের কিছু ভৌত ধর্ম নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা হ্যালো অ্যালকেনের একটা পরিচিতি নেওয়ার চেষ্টা করি। হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডও বলা হয়। হ্যালো অ্যালকেনের আমরা কাকে বলো তো? কোন জাতীয় যৌগগুলোকে হ্যালো অ্যালকেন বলা হবে? এরা কিন্তু অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে তৈরি হয়। ফলে ছোট্ট করে আমরা তথ্য মনে রাখার চেষ্টা করব, বেশ কিছু তথ্য হ্যালো অ্যালকেন সংক্রান্ত। এরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যে আছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে তৈরি হয়। হাইড্রোকার্বন থেকে এদেরকে তৈরি করা হয়, ঠিক আছে? সেই সঙ্গে মনে রাখবে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু এই হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, বোঝা গেছে? এর ফলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে হ্যালো অ্যালকেন তৈরি হয়। এ ধরনের হ্যালো অ্যালকেনগুলোর হ্যালো অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন এর সংকরায়ন, হ্যালোজেনযুক্ত কার্বনের যে সংকরায়ন, সেই সংকরায়নটা হলো sp3। এবং এই হ্যালো অ্যালকেনগুলোর যেটা বললাম যে ডিডিটি, বিএসসি, এরা কিন্তু ক্লোরিন ঘটিত কীটনাশক। মনে থাকবে, এরা কিন্তু ক্লোরিন ঘটিত কীটনাশক। আবার যদি আমরা বলি মূলত ঔষধ প্রস্তুতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওষুধ প্রস্তুতিতে এদের ব্যবহৃত হয়। আমরা যদি, তোমরা নাম শুনে থাকবে ক্লোরামফেনিকল সিএল ঘটিত অ্যান্টিবায়োটিক। বোঝা গেছে? ফলে বিভিন্ন জায়গায় হ্যালো অ্যালকেনগুলোর কিন্তু ব্যাপক হারে ব্যবহার আছে। মূলত ওষুধ প্রস্তুতিতে, কীটনাশক প্রস্তুতিতে এদেরকে ব্যাপক হারে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আরও একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে যে ফ্লোরিন ঘটিত কিছু যৌগ মনে রাখার চেষ্টা করবে, পারফ্লোরোঅক্টেন এবং পারফ্লোরোডেকালিন। মনে থাকবে, নাম দুটো মনে রাখার চেষ্টা করবে, পারফ্লোরোঅক্টেন আর পারফ্লোরোডেকালিন। এরা কিন্তু কি হতে পারে বলো তো? এই দুটো যৌগ, পারফ্লোরোঅক্টেন, পারফ্লোরোডেকালিন, এই দুটো যৌগ রক্তের বিকল্প হিসাবে কিন্তু ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই দুটো যৌগ কি করতে পারে? হিমোগ্লোবিনের মতন অক্সিজেন বহন করার ক্ষমতা রাখে। ফলে আমাদের শরীরে যে রক্ত বহনকারী হিমোগ্লোবিন, কোষে কোষে যে অক্সিজেন বহন করতে পারে, এই দুটো যৌগর সেই সম্ভাবনাটা আছে। এবং এই সম্ভাবনা যদি সত্য হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আরও এক ধাপ মানুষ এগিয়ে যাবে। কারণ এই যৌগগুলোর হিমোগ্লোবিনের মতন
অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রাখে। আমরা এইরকমই বেশ কিছু ইম্পর্টেন্ট যৌগ যে হাইড্রোকার্বন থেকে তৈরি হয় সেই যৌগগুলোরই প্রস্তুতি, ধর্ম, রাসায়নিক ধর্ম, ব্যবহার, শনাক্তকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব পরপর কয়েকটা ক্লাসে। আজকে আমরা হ্যালো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আর হ্যালো হাইড্রোকার্বনের প্রস্তুতি নিয়ে ক্লাসটা আলোচনা করব। প্রথমে হ্যালো হাইড্রোকার্বন বা হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগটা আমরা দেখে নেব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হ্যালো অ্যালকেনগুলোকে আমরা শ্রেণীবিভাগ করে থাকি, বিভিন্নভাবে কিন্তু এদের শ্রেণীবিভাগ করা হয়। হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগ। হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগ। তো প্রথমত আমরা হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে ভাগ করব। হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে, হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সংখ্যার ভিত্তিতে। বোঝা গেছে? যেমন যদি হ্যালোজেনের সংখ্যা যদি একটি হয়, একটি হলে তাকে বলা হবে মনো। হ্যালোজেনের সংখ্যা যদি দুটি হয় তাকে বলা হবে ডাই। হ্যালোজেনের সংখ্যা যদি তিনটি হয় তাকে বলা হবে ট্রাই ইত্যাদি। এইভাবে হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে আমরা ভাগ করে থাকি। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন CH3 CH2Cl, এটা হলো দেখতে পাচ্ছ একটা হ্যালোজেন আছে, ফলে এটার নাম হবে মনোক্লোরো ইথেন। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে আমরা এইভাবে ভাগ করি। তাহলে এটার নাম কি হবে বলো তো? এটার নাম যদি দেখি, দুটো ক্লোরিন আছে, ফলে এর নাম হবে ডাইক্লোরো ইথেন। দুটা কার্বন থাকার জন্য ইথেন। এইভাবে নামগুলো করা হয় হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে, মনো, ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি। আমরা এবার দেখব ডিগ্রির ভিত্তিতে বা CH যে বন্ধন আছে সেই বন্ধনের সংকরায়নের ভিত্তিতে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ওরকমই আমরা মনে রাখবো ডিগ্রির ভিত্তিতে। ডিগ্রির ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয়, তিন প্রকার হয়ে থাকে, তিন প্রকার। যেমন প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। প্রাইমারি, একে আবার 1 ডিগ্রি বলা হয় প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। কাকে বলবো বলো তো? প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। যে মনে রাখবে সবসময় যে হ্যালোজেনের যে হ্যালোজেন বহনকারী যে কার্বন, হ্যালোজেন যুক্ত কার্বন, মনে থাকবে হ্যালোজেন যুক্ত কার্বন যদি অন্য একটি কার্বনে যুক্ত থাকে, হ্যালোজেন যুক্ত কার্বনটা যদি অন্য আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে, তখন তাকে বলা হবে প্রাইমারি। উদাহরণ হিসাবে দেখো CH3 CH2Cl, এটা একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। কেন প্রাইমারি অ্যালকিল হ্যালাইড? কারণ হ্যালোজেনটা যুক্ত আছে যে কার্বনটার সাথে, সেই কার্বন অন্য আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, ফলে এটা হলো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বোঝা গেছে না? এবার দেখো 2 নম্বর সেকেন্ডারি। কাকে বলা হবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি? হ্যালোজেন যুক্ত কার্বন, হ্যালোজেনের কার্বনটি অন্য দুটি কার্বনে যুক্ত, অন্য দুটি কার্বনে এবার যুক্ত থাকবে, দুটি কার্বনে যুক্ত থাকবে। কটা কার্বনে যুক্ত থাকবে? দুটি কার্বনে। তখন তাকে বলা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। উদাহরণ যেমন CH3 CH3Br। দেখো এই হ্যালোজেনের যে কার্বন, সেই কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তাই কিনা বলো? তাহলে এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এবং নামগুলো তো আমরা বলতে পারবো যে এটা 1 ক্লোরো ইথেন, এটার নাম 2 ব্রোমোপ্রোপেন। IUPAC-তে নাম সহজে বলতে পারবো 2 ব্রোমোপ্রোপেন। অন্যদিকে টারশিয়ারি বা 3 ডিগ্রি কাকে বলা হবে? টারশিয়ারি বা 3 ডিগ্রি। সেক্ষেত্রে হ্যালোজেনের কার্বন এবার কটা কার্বনের সাথে যুক্ত থাকবে? হ্যালোজেনের কার্বন অন্য 3টি কার্বনের সাথে যুক্ত, অন্য 3টি কার্বনের সাথে যুক্ত থাকবে, 3টি কার্বনে যুক্ত থাকবে।
যেমন উদাহরণ দেখো CH3 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 Br। দেখো হ্যালোজেনযুক্ত কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত, ফলে এটা হলো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ফলে যদিও বইতে এরকম ডিগ্রির ভিত্তিতে বলা নেই, কিন্তু আমরা ডিগ্রির ভিত্তিতে মনে রাখবো, তাহলে সুবিধা হবে। বইতে বলা থাকবে এই যে CX যে বন্ধনে যে কার্বনের সংকরান sp3x, এর ভিত্তিতে আমরা শ্রেণীবিভাগ এরকম বলা থাকবে। কিন্তু বুঝে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি বুঝতে পেরেছি কোনো একটা অ্যালকিল হ্যালাইড যদি আমাকে বলে দেয়, আমি বলে দিতে পারবো সেটা কত ডিগ্রি। কি করে বলবো যে অ্যালকিল হ্যালাইড যে হ্যালোজেনের যে কার্বন, হ্যালোজেনের সাথে যুক্ত যে কার্বন, সেই কার্বনটা কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে। যদি একটি কার্বনের সাথে যুক্ত থাকে 1 ডিগ্রি বা প্রাইমারি, দুটির সাথে যুক্ত থাকলে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, 3টি কার্বনের সাথে যুক্ত থাকলে টারশিয়ারি বা 3 ডিগ্রি। এই হলো ডিগ্রির ভিত্তিতে আমরা ভাগ করে থাকি। এছাড়াও আরও যেমন কিছু আছে, পরের ক্যাটাগরি যদি আমরা দেখি এলাইলিক। এলাইলিক অ্যালকিল হ্যালাইড কাকে বলা হয় বলো তো? এলাইলিক অ্যালকিল হ্যালাইড, এটা আরেক ধরনের অ্যালকিল হ্যালাইড এলাইলিক। সেখানে মনে রাখবে যে হ্যালোজেনের কার্বন, হ্যালোজেনের সঙ্গে যুক্ত যে কার্বন, হ্যালোজেনের কার্বন কি করবে? হ্যালোজেনের কার্বন অন্য দ্বিবন্ধন যুক্ত কার্বন এ যুক্ত থাকে। কথাটা বোঝা গেল যে হ্যালোজেনের যে কার্বন আছে সেটা দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত থাকবে। উদাহরণ হিসাবে যদি বলি, যেমন দেখো দ্বিবন্ধন CH3 বা CH2 দ্বিবন্ধন CH2Cl। এই দেখো হ্যালোজেনটা যে কার্বনটার সাথে যুক্ত আছে, এটা দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত আছে। এর নাম বলতে পারবে নিশ্চয়ই 1 2 3, তাহলে 3 ক্লোরো, তাই হবে কি না? আর 3টা কার্বন আছে প্রপ 1 ইন, 3 ক্লোরো প্রপ 1 ইন। এটা হলো এলাইলিক কার্বন। আজকে থেকে মনে রাখতে হবে এলাইলিক অ্যালকিল হ্যালাইড কাকে বলবো? হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটাকে দিয়ে হিসাব করতে হবে। সবসময় সেই কার্বনটাকে দিয়ে বোঝানো হয় হ্যালোজেন যুক্ত কার্বন। ফলে হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বন যদি দ্বিবন্ধন যুক্ত একটি কার্বনের সাথে যুক্ত থাকে, হ্যালোজেনটা নয় কিন্তু হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটা যদি দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে এই টাইপের অ্যালকিল হ্যালাইডগুলোকে আমরা বলবো এলাইলিক অ্যালকিল হ্যালাইড। আরেক ধরনের আছে, আমরা দেখব ভিনাইলিক। ভিনাইলিক অ্যালকিল হ্যালাইড এবার কাকে বলবো? এক্ষেত্রে ওইভাবে হ্যালোজেনের সাথে যুক্ত কার্বনটাকে দিয়ে বলতে হবে। হ্যালোজেনের কার্বনটি যদি নিজেই দ্বিবন্ধন যুক্ত হয়, দ্বিবন্ধন যুক্ত, বোঝা গেছে নিশ্চয়ই কথাটা? এবার হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটা নিজেই দ্বিবন্ধন যুক্ত। যেমন দেখো CH2 দ্বিবন্ধন CH এবং এটার নাম তোমরা জানো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল, সেই জন্য এদেরকে ভিনাইলিক বলা হয়, ভিনাইল ক্লোরাইড। বোঝা গেছে? হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেটা নিজেই কিন্তু দ্বিবন্ধন যুক্ত। এই হলো ভিনাইলিক টাইপের অ্যালকিল হ্যালাইড। আরও অন্য টাইপের অ্যালকিল হ্যালাইড আছে, যেমন বেনজাইলিক। বেনজাইলিক কাকে বলা হবে? কি ধরনের অ্যালকিল হ্যালাইডগুলোকে বেনজাইলিক বলা হবে? এক্ষেত্রে মনে রাখবে যে হ্যালোজেনের কার্বনটি অ্যারোমেটিক বলয়ের সঙ্গে যুক্ত। অ্যারোমেটিক বলয়ের সঙ্গে যুক্ত থাকে। যেমন CH2Cl। দেখো হ্যালোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটা বলয়ের সঙ্গে যুক্ত আছে। এই টাইপের এদেরকে বলা হয় বেনজাইলিক। যেমন এর নাম বেনজাইল ক্লোরাইড।
বেনজাইল ক্লোরাইড। বোঝা গেছে? এর বিভিন্ন ভাগে আমরা অ্যালকিল হ্যালাইডগুলোকে ভাগ করি, অ্যালাইলিক, বেনজাইলিক, আবার এরাইল হ্যালাইডও আছে, এরাইল হ্যালাইড। আরও ভাগ আছে এরাইল হ্যালাইড। কাকে বলা হবে এরাইল হ্যালাইড? কোন ধরনের যৌগগুলোকে বলা হবে এরাইল হ্যালাইড? এক্ষেত্রে মনে রাখবে হ্যালোজেনের যে হ্যালোজেন বহনকারী কার্বন, অর্থাৎ হ্যালোজেনের কার্বনটি নিজেই অ্যারোমেটিক বলয়ের কার্বন। মনে থাকবে নিজেই অ্যারোমেটিক বলয়ের কার্বন, অ্যারোমেটিক বলয়ের কার্বন। বোঝা গেছে? তাহলে এরাইল হ্যালাইড কাদেরকে বলবো বলো তো? এরাইল হ্যালাইড যেন হ্যালোজেন বহনকারী কার্বনটা নিজেই বলয়ের সাথে যুক্ত থাকবে। যেমন এই যে দেখো, হ্যালোজেনের সাথে হ্যালোজেন বহনকারী কার্বনটা নিজেই বলয়ে যুক্ত আছে। যেমন এর নাম কি? ক্লোরোবেনজিন। ঠিক আছে? আরও এক ধরনের অন্য টাইপের আছে, যেমন ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল, একে অনেক সময় ভিস বলা হয়। ভিসিনাল ডাইহ্যালাইড কাদেরকে বলা হবে ভিসিনাল ডাইহ্যালাইড? এক্ষেত্রে মনে রাখবে যে পাশাপাশি দুটো কার্বনে, পাশাপাশি দুটি কার্বন এ দুটি হ্যালোজেন থাকবে, দুটি হ্যালোজেন, পাশাপাশি দুটি কার্বনে দুটি হ্যালোজেন থাকে, তখন এদেরকে ভিসিনাল বা ভিস ডাইহ্যালাইড বলে। এদেরকে এই ধরনের উদাহরণ যদি দেখি তো দেখো CH3CHBr, CH2Br, এই 1,2 ডাইব্রোমোপ্রোপেন, এরা হলো ভিসিনাল ডাইহ্যালাইড। কেন? পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকবে। এই প্যাটার্নটাকে বলা হবে ভিসিনাল ডাইহ্যালাইড। আরেক ধরনের ডাইহ্যালাইড আছে যাদেরকে বলা হয় জ্যাম ডাইহ্যালাইড। জ্যাম ডাইহ্যালাইড কাদের বলা হবে? কি জাতীয় অ্যালকিল হ্যালাইডগুলোকে বলা হবে জ্যাম ডাইহ্যালাইড? যাদের ক্ষেত্রে দেখব একই কার্বন এ দুটি হ্যালোজেন যুক্ত থাকে, দুটি হ্যালোজেন যুক্ত। বোঝা গেছে? একই কার্বনে দুটি হ্যালোজেন যুক্ত থাকবে, তাদেরকে জ্যাম ডাইহ্যালাইড বলে। ঠিক আছে? একই কার্বনে এদের অ্যালকিলিডিনও বলা হয়, অ্যালকিলিডিন। আর এদেরকে অ্যালকিলিন বলা হয়, অ্যালকিলিন ডাইহ্যালাইড। ঠিক আছে? মনে থাকবে নিশ্চয়ই অ্যালকিলিন। এর উদাহরণ যদি দেখি, যেমন দেখো CH3CHCl2, একই কার্বনের দুটো হ্যালোজেন আছে, তাহলে এই ধরনের হ্যালোজেনগুলো বলা হবে জ্যাম ডাইহ্যালাইড। একই কার্বনের দুটো, এদের অ্যালকিলিডিনও বলা হয়। আর পাশাপাশি দুটো কার্বনে যদি থাকে তাদের ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। এই হলো বিভিন্নভাবে আমরা অ্যালকিল হ্যালাইডকে ভাগ করে থাকি। নিশ্চয়ই বুঝে গেছো। ভিসিনাল ডাইহ্যালাইড, জ্যাম ডাইহ্যালাইড, বেনজাইলিক, এলাইলিক, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বিভিন্ন ভাগে কিন্তু আমরা ভাগ করে থাকি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে বলো তো এটা CH3CH2Br এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এই অ্যালকিল হ্যালাইডটার কত ডিগ্রি বলো তো? আমরা এবার অ্যালকিল হ্যালাইডের মধ্যে যে অ্যালকিল হ্যালাইডে যে আরএক্স বন্ধনের প্রকৃতিটা একটু দেখে নেব। বন্ধনের প্রকৃতি, কারণ অ্যালকিল হ্যালাইডের মধ্যে এই বন্ধনের প্রকৃতিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে বন্ধনের প্রকৃতিটা কীরূপ। অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে এই বন্ধনটা থাকবে। ঠিক আছে? তো কিছু তথ্য মনে রাখার চেষ্টা করব যে কার্বন হ্যালোজেন অপেক্ষা কি, আবার বলছি, বা হ্যালোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অপেক্ষা বেশি।
তাই তো, কার্বন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মকতা। এখানে কার্বন আছে আর এখানে আমরা CX বন্ধনও বলতে পারি, CX বন্ধন। তাহলে CX বন্ধনের প্রকৃতি যদি আমরা দেখতে চাই তাহলে এখানে কার্বন আর এখানে হ্যালোজেন, তাই কিনা বলো? তো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি হওয়ার ফলে CX বন্ধনটা কি হয়? CX বন্ধন ধ্রুবীয় হয়, বন্ধন ধ্রুবীয়, এবং কার্বন স্লাইড পজিটিভ হবে আর হ্যালোজেনটা স্লাইড নেগেটিভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আর এর ফলে কি হয়? বন্ধনটা ধ্রুবীয় হওয়ার ফলে অ্যালকিল হ্যালাইডগুলো কি হয়? অ্যালকিল হ্যালাইডের নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক থাকে, দ্বিমেরু ভ্রামক থাকে। যেহেতু বন্ধনটা ধ্রুবীয় ফলে এদের একটা দ্বিমেরু অর্থাৎ অণুগুলো ধ্রুবীয় হয়, এবং এদের আমরা যদি মিথাইল হ্যালাইডের ধ্রুবীয়তা দেখি, ধ্রুবীয়তার ক্রম যদি দেখি, ক্রম ধ্রুবীয়তা এবং দ্বিমেরু ধ্রুবীয়তা কি দিয়ে? দ্বিমেরু ভ্রামক দিয়ে ধ্রুবীয়তা মাপা হয়। দ্বিমেরু ভ্রামক মিউ ইকুয়াল ই ইন্টু ডি, বোঝা গেছে? যেখানে ইটা কি? চার্জ, আর ডিটা হলো পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে দূরত্ব। এই দুটো রাশির গুণফল দিয়ে দ্বিমেরু ভ্রামক আমরা পরিমাপ করে থাকি। তো আমরা এই বন্ধনটা দেখব, বন্ধনের প্রকৃতিটা কীরূপ অন্তত বুঝে গেলাম। বন্ধনটা ধ্রুবীয়। এবার বন্ধনটা ধ্রুবীয় হওয়ার ফলে অ্যালকিল হ্যালাইডগুলোর একটা নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক থাকে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডগুলো ধ্রুবীয় প্রকৃতির হয়, এবং এদের ধ্রুবীয়তাটা মাপা হয় যে দ্বিমেরু ভ্রামক রাশিটা দিয়ে। দ্বিমেরু ভ্রামক সমান ই ইন্টু ডি, যেখানে ই হলো চার্জ, ডি হলো দূরত্ব। আমরা যদি দ্বিমেরু ভ্রামকের ক্রম দেখি, দ্বিমেরু ভ্রামক মিউ এর ক্রম যদি মিথাইল ক্লোরাইডগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে মিথাইল ক্লোরাইডের সবথেকে বেশি, তারপরে মিথাইল ফ্লোরাইড, তারপরে হবে মিথাইল ব্রোমাইড, তারপরে হয় মিথাইল আয়োডাইড। এই হলো ক্রম মিথাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে। এইখানে কিন্তু এই জায়গাটা নোট করার, কেন এখানে ক্লোরাইডের বেশি হয় ফ্লোরাইডের কম হয়, মিথাইল ক্লোরাইডের বেশি হয় কেন, ফ্লোরাইডের কম হয় কেন? কারণ এক্ষেত্রে মনে রাখবে যে CH3F, বুঝে গেছে, এর ক্ষেত্রে এফ এর ই বেশি, মাথায় কথাটা, ই বেশি হলেও ডি এর মান খুব কম হয়। আর এ কারণে এজন্য কি হয়? এজন্য CH3F এর মিউ সমান ই ইন্টু ডি এর মান CH3Cl অপেক্ষা কম হয়। বোঝা গেল কথাটা? তাহলে এই জায়গাটা মনে রাখবে কি, যে মিথাইল হ্যালাইডগুলো যে আছে, মিথাইল হ্যালাইডগুলোর যদি আমরা দ্বিমেরু ভ্রামকের ক্রমানুসারে সাজাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এইখানে ফ্লোরাইড, মিথাইল ফ্লোরাইডের তুলনায় মিথাইল ক্লোরাইডের কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান একটু বেশি হয়। কারণ দ্বিমেরু ভ্রামক গণনা করায় ই আর ডি এর গুণফল দিয়ে। ফ্লোরিনের ক্ষেত্রে ই এর মান ক্লোরিন অপেক্ষা বেশি হলেও এই যে আধানের যে দূরত্ব, সেই দূরত্বের মান কিন্তু মিথাইল ফ্লোরাইডের ক্ষেত্রে খুব কম হয়। অর্থাৎ ই এর মান মিথাইল ক্লোরাইড থেকে, আমরা যদি এরকম করে ভাবি, মিথাইল ক্লোরাইড আর মিথাইল ফ্লোরাইড এই নিচ থেকে উপরে গেলে ই এর মান যতটা বৃদ্ধি পায়, তার তুলনায় ডি এর মান অনেক কম হ্রাস পায়। কথাটা বুঝাতে পারলাম? যে ই আর ডি এর গুণফল দিয়ে তো বিচার করা হবে, তো নিচ থেকে উপর এই জায়গা থেকে ক্লোরাইড থেকে ফ্লোরাইডে গেলে ই এর মান যত বৃদ্ধি পায়, তার তুলনায় ডি এর হ্রাস কিন্তু অনেক বেশি হয়। সে কারণে ই আর ডি এর গুণফল মিথাইল ক্লোরাইডের তুলনায় মিথাইল ফ্লোরাইডের কম হয়। বোঝা গেছে? আমরা যদি আরও সিরিজ দেখি, তাহলে এই হলো CX বন্ধনের প্রকৃতি, এবং এই প্রকৃতিটা একটু মনে রাখার চেষ্টা করবে। বন্ধন যেহেতু কার্বনের তুলনায় হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে বন্ধনটা ধ্রুবীয় হয়, ফলে এদের একটা নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক থাকে, এবং মিথাইল হ্যালাইডগুলোর দ্বিমেরু ভ্রামকের ক্রম বলে দিলাম। আরও মনে রাখার চেষ্টা করবে, যেমন
মিথাইল ক্লোরাইড এর দ্বিমেরু ভ্রামক CH3 এর থেকে বেশি হবে, তার থেকে এর এই সিরিজটা কিন্তু এরকম হবে। দ্বিমেরু ভ্রামকের সিরিজ মিথেনের বিভিন্ন ক্লোরিনগুলোর ক্ষেত্রে। সেই সঙ্গে আর একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, যেমন ইথাইল ক্লোরাইড, এটা না ইথাইল ক্লোরাইডের এই দিকে একটা ভ্রামক কাজ করে, ফলে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকের মান ভিনাইল ক্লোরাইড অপেক্ষা ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকের মান বেশি হয় ভিনাইল ক্লোরাইড অপেক্ষা। কেন বেশি হয়? কারণ এই যে ভিনাইল ক্লোরাইড আছে, এর রেজোন্যান্সের মাধ্যমে, আবার বলছি, এর এইদিকে একটা দ্বিমেরু ভ্রামক কাজ করে ঠিকই, কিন্তু এক্ষেত্রে এর রেজোন্যান্স দেখাতে পারে এবং রেজোন্যান্সের জন্য এর উল্টো দিকে একটা ভ্রামক কাজ করে, মনে থাকবে। ফলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে মনে রাখবে, ভিনাইল ক্লোরাইডে কি হয়? রেজোন্যান্সের ফলে দ্বিমেরু ভ্রামকের মান খানিকটা প্রশমিত হয় বা দ্বিমেরু ভ্রামকের মান হ্রাস পায়। অন্যদিকে ইথাইল ক্লোরাইড রেজোন্যান্স দেখাতে পারে না, ফলে রেজোন্যান্সের ফলে দ্বিমেরু ভ্রামকের মান হ্রাস পায় না। কারণটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে মনে রাখবে যে কি ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক বেশি হয় আর এর দ্বিমেরু ভ্রামক কম হয়। কম হওয়ার কারণ কি বলতো ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে? কারণ ভিনাইল ক্লোরাইডের এই যে রেজোন্যান্সের ফলে এর বন্ধন ভ্রামক বা দ্বিমেরু ভ্রামকের মান খানিকটা হ্রাস পায়, এক্ষেত্রে কিন্তু হ্রাস পায় না, কারণ এক্ষেত্রে রেজোন্যান্সের ফলে বিপরীত দিকে একটা রেজোন্যান্স ভ্রামক কাজ করে। ফলে রেজোন্যান্স ভ্রামক বিপরীত দিকে কাজ করার ফলে এর দ্বিমেরু ভ্রামকের মান খানিকটা হ্রাস পায়। এই হলো ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড, এদের মধ্যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি এবং কেন, এটাকে মনে রাখবে। এই হলো CH বন্ধনের প্রকৃতি। তোমরা বলতে পারবে, আমরা যদি বলা হয় যে CH3Br আর CH3 আয়োডিন কোনটার দ্বিমেরু ভ্রামকের মান কার বেশি বলো তো? এদের মধ্যে কোনটার দ্বিমেরু ভ্রামকের মান বেশি? আমরা এবার অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতিতে চলে যাব। বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যালকিল হ্যালাইডগুলো তৈরি করতে পারি। আমরা অ্যালকিল হ্যালাইড বেশ কিছু জায়গা থেকে তৈরি করতে পারি। শুরুতেই আমরা বলেছিলাম যে অ্যালকিল হ্যালাইডগুলো ইম্পর্টেন্সের দিক দিয়ে অ্যারিল হ্যালোয়ারিনস এবং হ্যালোঅ্যালকেন সবগুলোই কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। বহু ধরনের ওষুধ তৈরি হয়, ক্লোরামফেনিকল, ক্লোরিন ঘটিত অ্যান্টিবায়োটিক, DDT, গ্যামাক্সিন, BSC ইত্যাদি কীটনাশক, এছাড়া নানান কাজে কিন্তু এদেরকে আমরা ব্যবহার করে থাকি। আমরা এই যৌগগুলোরই প্রস্তুতি দেখব, হ্যালোঅ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি। অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তৈরি করা গেলেও আমরা বেশ কিছু পদ্ধতি মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যালকোহল থেকে, প্রথম পদ্ধতি অ্যালকোহল থেকে কিভাবে হ্যালোজেন অ্যাসিড দ্বারা, এই হ্যালোজেন অ্যাসিড দ্বারা কিন্তু অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি এবং এ সংক্রান্ত কিছু তথ্য, কিছু স্টেটমেন্ট মনে রাখার চেষ্টা করবে। যেমন হ্যালোজেন অ্যাসিডগুলো যে বিক্রিয়া করে সেই বিক্রিয়ার ক্রম, সক্রিয়তার ক্রম, হ্যালোজেন অ্যাসিডগুলোর সক্রিয়তার যদি আমরা ক্রম দেখি তাহলে HI সবথেকে বেশি সক্রিয়, তারপরে HBr, তারপরে HCl। এবং বিভিন্ন ডিগ্রিগুলো, যে বিভিন্ন ডিগ্রি অ্যালকোহল আছে, অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, কি হবে? 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এই হলো সক্রিয়তার ক্রম। এবং সেই সঙ্গে আরও মনে রাখবে সংগঠিত বিক্রিয়াগুলো অ্যাসেন কৌশলে ঘটে।
এই কথা বোঝা গেছে, এসএন কৌশলে ঘটে। আমরা এবার এই অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডের যেমন 1 নাম্বার দেখব HCl এর সঙ্গে। তো HCl এর সঙ্গে বিক্রিয়াটার ক্ষেত্রে মনে রাখবে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ঘটে। নাম ধরে যখন HCl অ্যালকোহলের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটিয়ে যখন অ্যালকিল ক্লোরাইড তৈরি করব, তখন কিন্তু অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, উপস্থিতিতে। বুঝে গেছে? এই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড কিন্তু কি করে, এটা কিন্তু লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। লুইস অ্যাসিড হিসাবে কাজ করে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এবং এই বিক্রিয়াটাকে গ্রফের বিক্রিয়া বলে। গ্রফ পদ্ধতি বলা হয়, ভালো করে মনে রাখবে, গ্রফ পদ্ধতি বলে। বুঝা গেছে? আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। এবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন CH3CH2OH এর সাথে যদি আমি HCl এর বিক্রিয়া ঘটাই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই জলের অণুর অপসারণ হবে এবং ক্লোরিন এসে এখানে ঢুকে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো, CH3CH2Cl। এই বোঝা গেছে? আমরা যদি বিক্রিয়াটার একটু কৌশলটা দেখার চেষ্টা করি, তাহলে দেখো কৌশলটা কীভাবে বিক্রিয়াটা ঘটে যদি একটু দেখে নিতে চাই, তাহলে দেখি বিক্রিয়াটা কিভাবে ঘটে। দেখো কি হয়, CH3CH2OH এর সাথে জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়া হবে। CH3CH2OH ZnCl2+, এই তৈরি হবে। যেটা তৈরি হলো CH3CH2OH ZnCl2+, এবার কি হবে, Cl- এসে আক্রমণ করবে, এটা বেরিয়ে চলে যাবে। SN2 কৌশলে বিক্রিয়াটা ঘটবে, ফলে তৈরি হবে CH3CH2Cl, আর এটা বেরিয়ে গিয়ে তৈরি হলো ZnOH Cl2। এইভাবে বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে গ্রফ বিক্রিয়াটা প্রথমে জিঙ্ক ক্লোরাইড এসে যুক্ত হলো, তারপরে ধাপে লিভিং গ্রুপ হিসাবে এটা বেরিয়ে চলে গেল, আর এটা উল্টো দিক থেকে আক্রমণ করলো এবং এই যৌগটা আমরা পেলাম। এইভাবে গ্রফ বিক্রিয়ায় অ্যালকোহল থেকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমরা প্রথম পদ্ধতি পেলাম অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি, এবং এটা একটা নেম রিয়াকশন। খুব ভালো করে মনে রাখবে, এই পদ্ধতিটার নাম হলো গ্রফ পদ্ধতি। অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির বিক্রিয়াটাকে বলা হয় গ্রফ পদ্ধতি। আমরা এবার দেখব HBr এর সঙ্গে বিক্রিয়া কিভাবে হতে পারে, HBr এর সঙ্গে। ঠিক আছে? এক্ষেত্রে মনে রাখবে HBr এর ক্ষেত্রে গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। গাঢ় H2SO4 দ্বারা পাতিত করা হয়। মনে থাকবে? এছাড়াও আমরা কি করতে পারি, তাহলে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, যেমন CH3CH2OH একে যদি আমরা HBr এর সঙ্গে বিক্রিয়া ঘটাই গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, ব্রোমিন এসে ঢুকে যাবে এবং CH3CH2Br হবে। এই হলো HBr। অ্যালকোহলের সাথে HBr এর বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যালকিল হ্যালাইড পেতে পারি। মনে থাকবে তো? বলে পদ্ধতিগুলো আমাদের মনে রাখতে হবে, কিভাবে, কোথা থেকে কিভাবে আমরা কার সাথে কার বিক্রিয়া ঘটালে কি তৈরি হয়, খুব সহজে কিন্তু মনে রাখতে। এখান থেকে মূলত মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি জলের অণু বেরিয়ে যাবে, এটা সেখানে কানেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখবে, যদি পটাশিয়াম ব্রোমাইড প্লাস সালফুরিক অ্যাসিড দ্বারাও তৈরি হয় কি, CH3CH2OH আমরা যদি পটাশিয়াম ব্রোমাইড এবং সালফুরিক অ্যাসিড ব্যবহার করি, মনে রাখবে বিক্রিয়া মাধ্যমে এই দুটো বিক্রিয়া করে HBr তৈরি করবে,
এবং সেই HBrটা বিক্রিয়া করে অ্যালকিল ব্রোমাইড তৈরি করবে। মনে থাকবে কথাটা? তাহলে আমরা সরাসরি HBr ব্যবহার না করে পটাশিয়াম ব্রোমাইড এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি, কারণ পটাশিয়াম বিক্রিয়া মাধ্যমে বিক্রিয়া চলাকালীন অবস্থায় পটাশিয়াম ব্রোমাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় HBr উৎপন্ন হবে, যেটা বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে। তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি। এই হলো HBr ব্যবহার করে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। আমরা এবার অ্যালকিল হ্যালাইড তৈরি দেখব HI থেকে। HI থেকে কীভাবে তৈরি করতে পারি সেটা দেখে নেব। HI দ্বারা তো মনে রাখবে এক্ষেত্রে শুধু রিফ্লাক্স করলেই হলো, রিফ্লাক্স করতে হয়। যেমন CH3 CH2OH এর সাথে HI আর আমরা পাতন করব বা রিফ্লাক্স করব। বুঝে গেছি? তাহলে কিন্তু কি হবে, আর এটা এসে জোড়া লেগে যাবে, কি হবে CH3 CH2I। এই অসুবিধা কিছু নেই তো, সোজা আছে, তাই কি না বলো? বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? দেখো আমরা কি করতে পারি, বিক্রিয়া মাধ্যমে আমরা পটাশিয়াম আয়োডাইডের সাথে ফসফরিক অ্যাসিড দ্বারাও তৈরি করতে পারি, তৈরি করা যায়। এরা কি করবে, বিক্রিয়া মাধ্যমে কিন্তু এরা বিক্রিয়া মাধ্যমে উৎপন্ন করবে। যেমন CH3 CH2OH, বোঝা গেছে? পটাশিয়াম আয়োডাইডের সাথে ফসফরিক অ্যাসিড, এবং এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, HI তৈরি করবে। যে HI সাথে উৎপন্ন বিক্রিয়া মাধ্যমে HI উৎপন্ন হবে এবং উৎপন্ন HI বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করবে। এভাবে আমরা এই দুটো জিনিসও ব্যবহার করতে পারি, এবং এই দুটো জিনিস ব্যবহার করলে বিক্রিয়া মাধ্যমে এটা তৈরি হবে, সেটা সে অ্যালকোহলটার সাথে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড তৈরি করবে। এই হলো একটা পদ্ধতি, যেখানে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড দ্বারা আমরা তৈরি করতে পারি। হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়। আলাদা আলাদা করে আমরা ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডের দেখে নিলাম। আমরা 2 নম্বর পদ্ধতিতে চলে যাব, যেখানে অ্যালকোহল থেকে আবার অন্য বিকারকের সাহায্যে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যেতে পারে। মনে থাকবে কথাটা? 2 নম্বর বিক্রিয়া আমরা চলে যাব। তোমরা বলতে পারবে যে গ্রফ পদ্ধতিতে কোন ধরনের অ্যালকিল হ্যালাইড তৈরি করা হয়? গ্রফ পদ্ধতিতে অ্যালকিল ক্লোরাইড না ব্রোমাইড না আয়োডাইড তৈরি হয়। আমরা এবার 2 নম্বর পদ্ধতি চলে যাব, অ্যালকোহল থেকে আবার আমরা যেমন PCl5 বা PCl3 দ্বারা, অথবা PBr3 বা PI3 বা SOCl2, এদের মধ্যে যে কোনো ইত্যাদি দ্বারা আমরা তৈরি করতে পারি অ্যালকোহলের সাথে এই সমস্ত পদার্থের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। খুব সহজ আছে, অসুবিধার কিছু আছে? অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই বোঝা গেছে। আমরা খুব সহজে কিন্তু এই সমস্ত জিনিস তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন একটা একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন CH3 CH2OH এর সাথে যদি আমি PCl5 এর বিক্রিয়া ঘটাই, আগে বলে দিয়েছি মূলত এইভাবে কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারি। CH3 CH2Cl হবে, এখানকার একটা ক্লোরিন এসে এখানে ঢুকে যাবে, OH বেরিয়ে যাবে, এবং সেই সঙ্গে আরও জিনিস কিছু তৈরি হবে, যেমন POCl3 প্লাস HCl। অতিরিক্ত এই কথাগুলো মনে রাখতে পারবে, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া এই জিনিসটা তৈরি হবে। আমরা ওরকম আরেকটা উদাহরণ যদি দেখি, যেমন CH3 CH2OH, একে যদি আমরা SOCl2 দিই, তবুও কিন্তু CH3 CH2Cl হবে। এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড আর HCl উৎপন্ন হয়।
এক্ষেত্রে মনে রাখা দরকার এই পদার্থগুলো কিন্তু উড়ে চলে যায়, বেরিয়ে যায়, ফলে SOCl2 ব্যবহার করলে প্রায় বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। সে কারণে PCl5 বা PCl3 এর তুলনায় SOCl2 ব্যবহার করলে প্রায় বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়, অর্থাৎ SOCl2 ব্যবহার করা কিন্তু বেশি সুবিধাজনক। অন্যদিকে আমরা যদি ব্রোমাইড, আয়োডাইড এদের স্থিতিশীলতা কম, সেজন্য 3 নম্বর উদাহরণ দিয়ে আমরা মনে রাখতে পারি এরকম করে। মনে রাখবে যেহেতু তাদের স্থিতিশীলতা কম, সেজন্য তাদেরকে বিক্রিয়া মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। যেমন লাল ফসফরাস, লাল ফসফরাসের সাথে ব্রোমিনের বিক্রিয়া ঘটিয়ে PBr3 তৈরি করা হয়, যেটা বিক্রিয়া মাধ্যমে বিক্রিয়া করে, ফলে এদেরকে এইভাবে বিক্রিয়া মাধ্যমে তৈরি করা হয়। বোঝা গেছে? একই রকমভাবে যদি পিআইয়ের কথা বলি, তাহলে সেটাও কিন্তু বিক্রিয়া মাধ্যমে তৈরি করা হয়, যেহেতু এদের স্থিতিশীলতা কম, ফলে লাল ফসফরাসের সাথে আয়োডিনের বিক্রিয়া ঘটিয়ে PI3 তৈরি করে বিক্রিয়া মাধ্যমে তাকে দিয়ে বিক্রিয়া ঘটানো হয়। এইভাবে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি এই পদার্থগুলো ব্যবহার করে। সবগুলো একসঙ্গে বলে দিলাম, বইতে আলাদা আলাদা করে থাকতে পারে, অসুবিধার কিছু নেই। এদের সরাসরি ব্যবহার করা হয়, এদেরকে বিক্রিয়া মাধ্যমে তৈরি করে ব্যবহার করা হয়, এবং PCl5 এর তুলনায় SOCl2 ব্যবহার করা কিন্তু বেশি সুবিধাজনক। এটা 2 নম্বর পদ্ধতি। আমরা চলে যাব 3 নম্বর পদ্ধতি। তাহলে 2 নম্বর পদ্ধতি আমরা পেলাম অ্যালকোহল থেকে, এবং PCl5, PCl3, SOCl2, থায়োনিল ক্লোরাইড যাকে বলা হয়, অথবা PBr3 ইত্যাদি বিকারকগুলো ব্যবহার করে আমরা খুব সহজে বিভিন্ন হ্যালাইডযুক্ত অ্যালকিল হ্যালাইডগুলো তৈরি করতে পারি। আমরা 3 নম্বর পদ্ধতিতে চলে যাব, যেখানে অ্যালকেন থেকে তৈরি করা হয়। অ্যালকেন হাইড্রোকার্বন থেকে, কি তাপ, আলো বা সূর্যালোকের উপস্থিতিতে হতে পারে, আলো বা তাপের প্রভাবে, তাপের উপস্থিতিতে, মনে থাকবে, তাপের উপস্থিতিতে। এবং এই কৌশলগুলো কিন্তু মুক্তমূলক কৌশলে বিক্রিয়াগুলো ঘটে, মুক্তমূলক কৌশলে ঘটে, মুক্তমূলক কৌশলে এই বিক্রিয়াগুলো ঘটে, মুক্তমূলক কৌশলে এই সমস্ত বিক্রিয়া ঘটে। বোঝা গেছে এই কথাটা? ফলে আমরা অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে খুব সহজে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। যেমন দেখো, উদাহরণ যদি দিই, মিথেন। এই মিথেনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, বিক্ষিপ্ত সূর্যালোক, এই বিক্রিয়াগুলো বেশ ভালো বিক্রিয়া, বিক্ষিপ্ত সূর্যালোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটা মিশ্রণ পাবো, এরকম একটা মিশ্রণ পাবো। এবং এক্ষেত্রে মনে রাখবে, যদিও মিশ্রণ পাওয়া যায়, তো মূল প্রোডাক্টটাকে আমার যেটা দরকার সেটাকে লিখলেই হবে, পরের এই পদার্থগুলো না লিখলেও কিন্তু চলবে। আমার কথা বোঝা গেছে? ফলে যে প্রোডাক্টটা, মূল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা ধরবো যে মিথেনের সাথে বিকৃত সূর্যালোকের ক্লোরিনের বিক্রিয়া, এভাবে আমরা অ্যালকিল হ্যালাইড পেতে পারি। আমরা আরেকটা উদাহরণ যদি দিই, দেখো, যেমন CH3, CH2, CH3 সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় বিক্ষিপ্ত সূর্যালোক, তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো সম্ভাবনা আছে। ক্লোরিনটা এখানেও ঢুকতে পারে, ক্লোরিন এখানে, দুটোতেই ঢুকবে, কিন্তু একটাতে বেশি, একটাতে কম তৈরি হবে। যেহেতু মুক্তমূলক কৌশলে ঘটে, ফলে এখানে ক্লোরিন তৈরি হবে এবং এটা বেশি পরিমাণে পাওয়া যাবে, প্রায় 55%, আর অন্যদিকে এখানে কিন্তু কম পরিমাণে পাওয়া যাবে। যেমন এখানে কম পরিমাণ 45% উৎপন্ন হবে, কারণ ক্লোরিনটা যদি এখানে ঢুকে, তাহলে এখানে ঢুকলে মুক্তমূলক এটা 2 ডিগ্রি কার্বন, বোঝা গেছে? ফলে এটা 2 ডিগ্রিতে 2 ডিগ্রি মুক্তমূলক তৈরি হবে, এখানে যদি প্রবেশ করে এটা 1 ডিগ্রি মুক্তমূলক। যেহেতু মুক্তমূলক কৌশলে ঢুকে, সে কারণে এই প্রোডাক্টটা বেশি হয়, এই প্রোডাক্টটা কমে গেল। অ্যালকেন থেকে আমরা তৈরি করতে পারি। অ্যালকেনের নোটবুক দিয়ে আর একটু মনে রাখার চেষ্টা করবে, 2-1টা অ্যালাইলিক হ্যালোজেনেশন, যাকে অ্যালাইলিক কার্বনে, মনে থাকবে, অ্যালাইলিক হ্যালোজেনেশন, অ্যালাইলিক হ্যালোজেনেশন। যেমন দেখো, কি CH2 দ্বিবন্ধন CH3, এর সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, মনে থাকবে কথাটা, আলোর উপস্থিতিতে, তাহলে এটাই কিন্তু এইখানে অ্যালাইলিক, এটাকে অ্যালাইলিক বলা হয়। দ্বিবন্ধনের পাশের কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন, আমরা শুরুতে বলেছিলাম।
তাহলে এই জায়গায় কিন্তু ঘটনাটা ঘটবে এবং এই যৌগটা তৈরি হবে, দ্বিবন্ধন CH CH2Cl। এরকম আরেকটা উদাহরণ মনে রাখার চেষ্টা করবে নোটবুক দিয়ে, আরেকটা উদাহরণ মনে রাখার চেষ্টা করবে। মনে করো এরকম আছে CH3, তো যেহেতু এখানে এই যে দ্বিবন্ধন কার্বনের পাশের কার্বন এর সাথে যদি ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া ঘটায়, যাই ঘটাও না কেন সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালাইলিক পজিশন অর্থাৎ দ্বিবন্ধনের পাশের কার্বন এইখানে কিন্তু অ্যাডিশনটা, এই বিক্রিয়াটা ঘটবে। ফলে এই হলো অ্যালকেন থেকে আমরা এইভাবে অ্যালকিল হ্যালাইডগুলো তৈরি করতে পারি এবং এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা অ্যালাইলিক হ্যালোজেনেশন বলে থাকি। অ্যালাইলিক পজিশনে কিন্তু আক্রমণটা ঘটবে কেন? কারণ অ্যালাইলিক পজিশনে আক্রমণ ঘটার কারণ হলো মুক্তমূলক কৌশলে বিক্রিয়াটা ঘটে এবং অ্যালাইলিক মুক্তমূলক রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। কারণটা বোঝাতে পারলাম? আবার বলছি, কেন অ্যালাইলিক পজিশনে আক্রমণ ঘটে বলো তো? বিক্রিয়াটা অ্যালাইলিক পজিশনে ঘটে কেন? কারণ ছোট করে মনে রাখবে যে অ্যালাইলিক মুক্তমূলক রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করতে পারে, সে কারণে অ্যালাইলিক পজিশনেই আক্রমণটা ঘটে। বুঝা গেছে? আমরা এবার চতুর্থ পদ্ধতিতে চলে যাব। চতুর্থ পদ্ধতি অ্যালকিন থেকে, আমরা অ্যালকিন থেকেও তৈরি করতে পারি এবং অ্যালকিন থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির ক্ষেত্রে মনে রাখবে মার্কিনিকম নিয়ম অনুযায়ী হবে। চতুর্থ পদ্ধতি অ্যালকিন থেকে কি দ্বারা? হ্যালোজেন অ্যাসিড দ্বারা। এবং অ্যালকিন থেকে যখন হ্যালোজেন অ্যাসিড দিয়ে তখন কিন্তু মার্কনিকম নিয়ম অনুযায়ী হবে। মার্কনিকম নিয়ম মনে আছে তো? মার্কনিকম নিয়মে ঘটে মার্কনিকম নিয়মে ঘটবে। মার্কনিকম নিয়ম মনে আছে? ভুলে গেছো? যখন দ্বিবন্ধনযুক্ত কার্বনের সেই কার্বনের সাথে নেগেটিভ অংশটা যুক্ত হবে যার সাথে কম হাইড্রোজেন থাকে, তো আমরা এরকম অ্যালকিন থেকে কিন্তু খুব সহজে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। যেমন CH3 CH দ্বিবন্ধন CH2, এর সাথে যদি আমি HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে ক্লোরিনটা এসে কিন্তু এখানে প্রবেশ করবে, হাইড্রোজেনটা এখানে প্রবেশ করবে। মার্কিনিকম নিয়ম তাই বলে। তাহলে CH3 CH CH3Cl 2 ক্লোরোপ্রোপেন। এইভাবে আমরা কিন্তু খুব সহজে অ্যালকিন থেকে অ্যালকিল হ্যালাইডগুলো তৈরি করতে পারি। তাই পারি কি না বলো? মনে থাকবে। কিন্তু যদি পার অ্যাসিড হয়, পার অ্যাসিডের উপস্থিতিতে কী হবে? পার অ্যাসিডের উপস্থিতিতে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি HBr, পার অ্যাসিডের উপস্থিতিতে HBr কি তৈরি করবে? HBr অ্যান্টি মার্কিনিকভ প্রোডাক্ট তৈরি করবে। অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে পার অ্যাসিডের উপস্থিতিতে নাম ধরে কিন্তু শুধুমাত্র HBr এর ক্ষেত্রে অ্যান্টি মার্কিনিকভ প্রোডাক্ট হয়। যেমন CH3 দ্বিবন্ধন CH2 এর সাথে যদি HBr এর বিক্রিয়া ঘটায় পার অ্যাসিডের উপস্থিতিতে, জৈব পার অ্যাসিড, তাহলে এক্ষেত্রে ব্রোমিন কিন্তু এখানে ঢুকবে এবং হাইড্রোজেনটা এখানে। কেন? পারক্সাইড প্রভাব একে বলা হয় অ্যান্টি মার্কিনিকভ, এর ঠিক উল্টোটা হয়। এবং যাই হোক না কেন, মার্কিনিকভ হোক বা অ্যান্টি মার্কিনিকভ, আমরা কিন্তু কি পাই? আমরা অ্যালকিল হ্যালাইড পাই। এভাবে আমরা অ্যালকিন থেকে কিন্তু অ্যালকিল হ্যালাইড খুব সহজে তৈরি করতে পারি। বোঝা গেছে না? এবার আমরা দেখব অ্যালাইলিক হ্যালোজেনেশনের একটা টার্ম দেখে নিব। অ্যালাইলিক হ্যালোজেনেশন দ্বারা অ্যালকিল হ্যালাইড আমরা তৈরি করতে পারি অ্যালাইলিক হ্যালোজেনেশন দ্বারা। পঞ্চম, অ্যালাইলিক হ্যালোজেনেশন। এক্ষেত্রে কি ক্লোরিন ব্রোমিন দ্বারা বিক্রিয়া ঘটানো হয় প্লাস
773 কেলভিন উষ্ণতা, ক্লোরিন ব্রোমিন এবং 773 কেলভিন উষ্ণতা যদি ঘটানো যায় তাহলে অ্যালাইলিক হ্যালোজেনেশন হবে এবং অ্যালাইলিক হাইড্রোজেনের বিক্রিয়াটা ঘটবে। যেমন দেখো CH2 দ্বিবন্ধন CH CH3, এর সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই প্রায় 773 কেলভিনে, তাহলে এই অ্যালাইলিক পজিশনে বিক্রিয়াটা ঘটবে এবং আমরা অ্যালকিল হ্যালাইড পাবো, অ্যালাইলিক হ্যালাইড। এই একই রকম যদি আমি ব্রোমিনের ক্ষেত্রে দেখি CH2 CH CH3, এর সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয় 773 কেলভিন উষ্ণতায়, তো ব্রোমিনটাও অ্যালাইলিক এরা হলো অ্যালাইলিক হাইড্রোজেন, অ্যালাইলিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং এই যৌগগুলো উৎপন্ন হবে। বোঝা গেছে? এই হলো অ্যালাইলিক হ্যালোজেনেশনের মাধ্যমেও কিন্তু আমরা তৈরি করতে পারি। কিন্তু মনে রাখবে, এখানে নোটবুক দিয়ে মনে রাখবে যে আমরা যখন ক্লোরিনেশন করি, ক্লোরিনেশন যখন করা হয়, ক্লোরিনেশনে কিন্তু SO2Cl2 ব্যবহার করা উত্তম। মাথায় কথাটা, ক্লোরিনেশনে যেমন দেখো CH2 দ্বিবন্ধন CH CH3, এর সাথে যদি আমি ক্লোরিনেশন করতে চাই তাহলে সালফিউরিল ক্লোরাইড ব্যবহার করা উত্তম এবং প্রায় 475 কেলভিনে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে বেশ ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। এই ক্লোরিনেশনে SOCl2 উত্তম। আর ব্রোমিনেশনে মনে রাখবে, ব্রোমিনেশনে NBS উত্তম, মানে ব্যবহার করা খুব ভালো। NBS এর পুরো নামটা মনে রাখবে, NBS এর পুরো নাম হলো N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড NBS এর পুরো নাম। এবং NBS এর বিক্রিয়াটা যদি দেখি, দেখো বিক্রিয়াটা একটু দেখে নাও, আমি উপরে একটু পরিষ্কার করে লিখি NBS এর বিক্রিয়াটা কিভাবে ঘটে। এবং এই হলো অ্যালাইলিক হ্যালোজেনেশন বলা হয়, ভালো করে মনে রাখবে, অ্যালাইলিক হ্যালোজেনেশন। বোঝা গেছে? অ্যালাইলিক হ্যালোজেনেশনের বিক্রিয়াটা যেমন দেখো N ব্রোমো সাকসিনামাইড, সংকেতটাও একটু দেখে নাও। এই হলো একটা অ্যালাইলিক, এর সাথে যেমন N ব্রোমো CHCO, এটা হলো NBS এর সংকেত। এবং একে যদি তাপ দেওয়া যায় তাহলে ব্রোমিনটা এসে এখানে ঢুকে যাবে আর এখানকার হাইড্রোজেন এসে এখানে চলে যাবে। এই বলে সহজে দেখে দেখে লেখা যাবে। দেখো CH2 দ্বিবন্ধন CH2Br, সেই সঙ্গে এই যৌগটা কি উৎপন্ন হবে, N ব্রোমো সাকসিনামাইডের এই চেঞ্জটা হবে NH, হাইড্রোজেন এসে এখানে ঢুকে গেছে। আর এই অতিরিক্ত যৌগটা লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু এই যৌগটা তৈরি হবে এবং NBS ব্রোমিনেশনের ক্ষেত্রে উত্তম। এই হলো অ্যালাইলিক হ্যালোজেনেশন। এবার এছাড়া আমাদের আরও কিছু পদ্ধতি জানা আছে, যে পদ্ধতিগুলোতে আমরা তৈরি করতে পারি অ্যালকিল হ্যালাইড। কিন্তু তোমরা বলতে পারবে যে NBS যে বলা হলো, NBS এর পুরো নাম কি, ফুল ফর্মটা কি NBS এর? এবার আমরা 6 নাম্বার পদ্ধতি দেখব। 6 নাম্বার পদ্ধতির নাম ফিঙ্কেলস্টেইন। ছোট্ট করে স্টেটমেন্ট মনে রাখার চেষ্টা করবে, ফিঙ্কেলস্টেইন। এবং ফিঙ্কেলস্টেইনের ক্ষেত্রে আমরা দেখব কি, যে এটা হ্যালো, এটাকে মনে রাখবে, এটা আয়োডো অ্যালকিল আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়া, আয়োডাইড। মনে থাকবে কথাটা। কোথা থেকে আমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন দেখো CH3 CH2Cl, এর সাথে যদি সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হয় অ্যাসিটন মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আয়োডিন দ্বারা ক্লোরিন প্রতিস্থাপিত হবে এবং আমরা অ্যালকিল আয়োডাইড পাবো। এইভাবে অ্যালকিল আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়াকে বলা হয় ফিঙ্কেলস্টেইন।
ক্লোরাইড বা আয়োডাইড প্রতিস্থাপিত হবে। বোঝা গেছে নিশ্চয়ই, ক্লোরাইড বা আয়োডাইড প্রতিস্থাপিত হয় এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ফিঙ্কেলস্টাইন। এটার নাম বিক্রিয়া আজকে থেকে কিন্তু ভালো করে মনে থাকবে, থাকবে তো মনে? ঠিক আছে, আমরা 7 নাম্বার পদ্ধতি যদি দেখি, সোয়ার্স বিক্রিয়া। সোয়ার্স বিক্রিয়া এটা কি প্রস্তুতির বিক্রিয়া? এটা হলো ফ্লোরোঅ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। ফ্লোরোঅ্যালকেন যেমন দেখো, অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল ক্লোরাইড হতে পারে, এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই যেমন AgF হতে পারে বা মার্কিউরাস ফ্লোরাইড হতে পারে। ঠিক আছে, যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে ফ্লোরিন ঢুকে যাবে এবং ব্রোমিন বা ক্লোরিন বেরিয়ে যাবে, এবং এই বিক্রিয়াটা আজকে থেকে মনে রাখার চেষ্টা করবে। একে বলা হয় সোয়ার্স বিক্রিয়া, অ্যালকিল ফ্লোরাইড প্রস্তুতির বিক্রিয়া। আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, বিক্রিয়াটার নাম হলো হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়া, এবং খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা ভালো করে মনে রাখবে। হান্স ডিকার বিক্রিয়া ইম্পর্টেন্ট, এবং এটা কি হবে? অ্যাসিডের সিলভার লবণ, বা মনে রাখবে অ্যাসিডের সিলভার লবণের সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে, তাহলে এই জায়গাটা কেটে যাবে এবং এখান থেকে ব্রোমিন এসে ঢুকে যাবে। এক্ষেত্রে কার্বন সংখ্যা কিন্তু কমে যায়, ফলে কি তৈরি হবে? তৈরি হবে অ্যালকিল ব্রোমাইড। ফলে হান্স ডিকার বিক্রিয়ার সাহায্যে অ্যালকিল ব্রোমাইড তৈরি করতে পারি, কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পায়। এই কথা বোঝা গেছে? কিন্তু মনে রাখবে হান্স ডিকার বিক্রিয়ায় ক্লোরাইড তৈরি করা হয় না, কারণ প্রোডাকশনটা খুব কম হয়, আর আয়োডাইড তৈরি করা যায় না। যদি আয়োডিন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু হান্স ডিকার বিক্রিয়া না হয়, অন্য একটা বিক্রিয়া হবে যাকে বলা হয় বার্ন বম সিমোনিনি বিক্রিয়া। ঠিক আছে, যেমন CH3COAG এর সাথে যদি আমি আয়োডিনের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই বার্ন বন সিমোনিনি, হান্স ডিকারের পরিবর্তে বার্ন বন সিমোনিনি হবে এবং এস্টার উৎপন্ন হবে, এস্টার। বুঝা গেছে? এই বিক্রিয়াটাকে বলা হয় বার্ন বন সিমোনিনি। এই বিক্রিয়ার সীমাবদ্ধতা এই হলো 9 ধরনের আমরা বিক্রিয়া দেখলাম, যেখান থেকে কিন্তু আমরা এই সহজে অ্যালকিল হ্যালাইডগুলো তৈরি করতে পারি। কেমন লাগলো বলো ক্লাসটা? ফলে হ্যালোঅ্যারিন এবং হ্যালোঅ্যালকেনের প্রথম ক্লাস এটা আমাদের বইতে 10 নম্বর ইউনিটে আছে এই আলোচনাগুলো। এবং ভালো যদি লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং কমেন্টস করবে, এবং তোমাদের এই ধারণাগুলো দীর্ঘদিন মাথার মধ্যে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।